আজকের প্রশ্নোত্তরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্যমিত্রা তরফদার। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। ডক্টর আজাদ, ধন্যবাদ আপনাকে আজকের প্রশ্নোত্তর পর্বে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং গ্রিন টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং শুভানুধ্যায়ীকে। ডক্টর আজাদ, আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে চাই, হাওর এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার যে প্রশ্নটি, বাংলাদেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায় হাওর অঞ্চলের গুরুত্ব আসলে কতটুকু? দেখেন, বাংলাদেশের প্রায় 43% এরিয়া হাওর, বাওর, নদী, খাল, বিল দিয়ে আপনার মনে করেন গঠিত, এবং এই হাওর আছে বাংলাদেশে প্রায় 370টার উপরে, এবং এই 370টা হাওরের মধ্যে দেখা গেছে প্রায় 7টা ডিস্ট্রিক্টের পুরো ডিস্ট্রিক্টটাই এই হাওর অঞ্চলের মধ্যে। এই হাওর এলাকায় আপনার দেখা গেছে যে আপনি বুরু ধান যেটা আছে এর প্রায় শতকরা 18 ভাগ এই হাওর এলাকা থেকে আসে। আপনি যদি মাছ বলেন, মৎস্য শিল্প বলেন, তাহলে প্রায় 20% এই হাওর এলাকা থেকে আসতেছে। এবং সবচেয়ে বেশি যে আপনার গুরুত্বপূর্ণ দিক সেটা হলো আপনার গবাদি পশু। আমাদের কুরবানিতে যে গরুগুলো আসতেছে এর গরুর প্রায় সিংহভাগ অর্থাৎ প্রায় 25% এই হাওর এলাকা থেকে আসে। কিন্তু এই যে আপনার মৎস্য সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি যে আপনার আপনার রাইস, তারপরে আপনার ফিশ এবং তারপরে আপনার ক্যাটল, এই যে তিনটা এগ্রিকালচারের মূল কম্পোনেন্টস, এই মূল কম্পোনেন্টসের ম্যাক্সিমাম পার্টটাই হাওর আপনাকে আমাদের এই জিডিপিতে আপনার শেয়ার করছে। কিন্তু সেই অনুযায়ী কৃষক বা কৃষিকাজের সাথে যারা যারা জড়িত তাদের জীবন মান, তাদের অর্থনৈতিক কাঠামো, তাদের ক্ষমতায়ন বা তাদের যে পরিকল্পনা, উন্নয়নের যে রুটম্যাপ আসলে সেইভাবে আপনার গড়ে উঠছে না। আমি আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি, হাওর উন্নয়নে আমরা প্রায় একটা শব্দ শুনি, সেটা হচ্ছিল টেকসই উন্নয়ন। সহজ ভাষায় হাওরের জন্য এই টেকসই পরিকল্পনাটা কেমন হওয়া উচিত? আসলে দেখেন, বাংলাদেশের যে আর্থসামাজিক কাঠামো, এই কাঠামোর মধ্যে অনেকগুলা শব্দ খুবই আপনার মানে কি বলবো, আপনার মানে হাইলাইটেড টুন আসে। যেমন ধরেন এখন জুলাই সনদ চলতেছে, একটা টুন, পিআর একটা টুন। ঠিক সিমিলারলি আপনার টেকসই একটা আপনার অর্থনীতিবিদদের জন্য একটা আপনার চুম্বকীয় একটা ওয়ার্ড। আসলে এই টেকসই উন্নয়ন বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো যে একটা এলাকার, সেটা হাওর হোক অথবা সমতল ভূমি হোক, এই এলাকার শর্ট অ্যানালাইসিস করতে হয়। শর্ট মিনস যে এর স্ট্রেংথ কী, তারপরে এর উইকনেস কি, এর অপরচুনিটি কি, এর থ্রেটস কি, এবং এই অঞ্চলটা আমাদের সামগ্রিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারে। তো এই যে শর্ট অ্যানালাইসিস, যেটা যে স্ট্রেংথ, তারপরে আপনার উইকনেস, তারপরে থ্রেটস এবং তার অপরচুনিটি, এইগুলা নিয়ে এই পর্যন্ত কোনো ধরনের রুটম্যাপ আপনার হাওর এলাকায় এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই। কারণ যত এনজিও যাচ্ছে বা সরকার তাদের যে সমস্ত আপনার কার্যক্রম ওই হাওর এলাকার উন্নয়নের জন্য করছে, বেসিক্যালি এটা করছে শুধুমাত্র আপনার লুক দেখানো। কারণ তারা যে সমস্ত কর্মকাণ্ড এখানে নিয়ে যায়, এখানে দেখা গেছে যে আমি এজ এ ইনস্টিটিউটের ডিরেক্টর হিসাবে আমি যখন এই সাইটগুলো ভিজিট করতে যাই, তখন দেখা গেছে যে কিছু মানুষ আসলে, কিছু বলবো না, হাওরের টোটাল মানুষের যে জীবন যাপন বা প্রণালী বা চিন্তা ভাবনা, সেটা হলো তারা হাতে চায়, মাথায় নিতে চায় না। অর্থাৎ তারা জানে যে কোনো এনজিও আসলে আমাদেরকে আজকে দিনে রোজগারের টাকাটা দিয়ে দেবে। তারা যে আপনাকে 3 ঘন্টা বা 4 ঘন্টায় আপনার আর্থসামাজিক উন্নয়ন, ক্ষমতায়ন, তারপরে আপনার অন্যান্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে সমস্ত বিষয়গুলো আছে, এইগুলো যে তুলে ধরে, এইগুলো কিন্তু তারা মাথায় নিতে ইন্টারেস্টেড না। তার মানে টেকসই উন্নয়ন বলতে কিছু নেই, টেকসই উন্নয়ন খালি হচ্ছিল হাতে টাকা দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ। এখন আপনি যদি টেকসই উন্নয়ন চান তাহলে আপনাকে অল্টার করতে হবে, অর্থাৎ এটা হাতে না মাথায় নিতে হবে। ওই ধরনের প্রযুক্তি, ওই ধরনের আপনার চিন্তা ভাবনা নিয়ে যদি সরকার, তারা যদি ওই ধরনের প্ল্যান নিয়ে যায়, তাহলেই শুধুমাত্র টেকসই শব্দটা হাওরে টেকসই হবে, না হলে এটা নাজুকের দিকেই চলতে থাকবে। অকাল বন্যা হাওরের প্রধান শত্রু, আমরা সবাই জানি সেটা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যার কি কোনো স্থায়ী সমাধান কি আদৌ সম্ভব কিনা? আসলে দেখেন, আমাদের প্রায় 60% আপনার লোক কৃষিকাজের সাথে জড়িত, সেটা সমতল ভূমি বলেন অথবা হাওর অঞ্চলে, তো যেহেতু সিঙ্গেল ক্রপ হয়, কাজে এদের মূল ব্যবসা হলো কৃষি। আপনার একটা নির্দিষ্ট টাইমের, যে 4 মাস বা 6 মাসের জন্য। এখন এই যে ফ্ল্যাশ ফ্লাড,
যেটা আপনার আমাদের উজানে অনেকগুলা আপনার মনে করেন যে নদী আছে যেগুলো আপনার ভারত থেকে আমাদের এখানে আসতেছে। তো এই যে যে ফ্লাশ ফ্লাডটা আসতেছে এইটা আসলে আপনার মনে করেন যে অনেকটা আপনার কি বলবো মানে একটা দেশের আপনার মানে ইচ্ছা করেই আপনার কেউ বাদ ছেড়ে দিচ্ছে অথবা কোনো একটা কিছু ছেড়ে দিচ্ছে, তখন এই ফ্লাশ ফ্লাডগুলো হচ্ছে। তো এখন এই ব্যাপারে আপনার সরকারকে, ভারতীয় সরকারের সাথে ডেফিনেটলি আপনার মানে একটা একটা লিঙ্কেজ ডেভেলপ করতে হবে। কারণ আপনি দেখেন জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে আপনার একটা বন্যা হয়েছিল, এই বন্যাটা কিন্তু আপনার ফ্লাশ ফ্লাড না, এইটা আপনার ইচ্ছা করেই চাপায় দেওয়া একটা ফ্লাড। তো এইরকমভাবে যখন আপনার মনে করেন যে ইন্ডিয়া অর্থাৎ আমাদের উজানে যখন আপনার বৃষ্টিপাত হয়, বিশেষ করে আসাম বা ওই রিজনে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, তখন তারা ওই তিস্তা যে ব্যারেজ আছে ব্যারেজের সুইচ গেটগুলো খুলে দেয়, অথবা সামনে তখন ওভারফ্লো করে এগুলোই আমাদের এখানে চলে আসে। যার দরুন হয়েছে কি যে এই ধরনের ইয়ার জন্য যে সতর্কতাগুলো দরকার, আমরা আসলে ওই রকমভাবে কৃষকদেরকে আপনার স্মার্ট প্রযুক্তি, যেমন আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে আপনার এই কৃষকদের জন্য একটা সাস্টেনেবল অ্যাপস ডেভেলপ হয় নাই, যে কোন সিজনে এসে কোন ফসল আপনার ফলাবে, কোন ধরনের শাকসবজি আপনার আপনার চাষ করবে, অথবা তার মার্কেটিং টাইম কখন, যদি মার্কেট না করতে পারে সেটা সে কোন জায়গায় বিক্রি করবে, এটা কি ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করবে না আপনার মনে করেন 1-to-1 কাস্টমার টু কাস্টমারের কাছে বিক্রি করবে। আসলে এই ধরনের সাস্টেনেবল যে আপনার অ্যাপস, কৃষকদের জন্য যে অ্যাপস, কৃষক আপনার নির্ভর যে অ্যাপস, এগুলো নেই। এক, তারপরে দেখেন যেহেতু ফ্লাশ ফ্লাড আসতেছে, এইখানে সরকারের অবশ্যই আপনার নীতিমালা থাকতে হবে যদি আপনি এটা শেষ করতে চান। আর আরেকটা জিনিস হলো, পৃথিবীর সমস্ত দেশে, যেমন আমি ধরেন জাপানে পিএইচডি করছি, আমি যে এরিয়াতে পিএইচডি করছি তোহোকু ইউনিভার্সিটি, ওটা এক মানে সবসময় আপনার ঠান্ডা, দেখা গেছে যে বছরের প্রায় 9 মাসই আপনার ঠান্ডা থাকে, মাত্র 3 মাস ভালো থাকে। ওইখানে রিয়েল টাইম আপনার মানে আপনার ওয়েদার ফোরকাস্ট পাওয়া যায়, অর্থাৎ আপনি 5 সেকেন্ড পরে কোন ধরনের ওয়েদার আপনার সাথে ট্রিট করতেছে এটা আপনার কাছে ইনফরমেশন আছে। কিন্তু বাংলাদেশে 15 দিন একটা আপনার লম্বা ওয়েভ চললো, মাঝখানে আপনার মনে করেন যে কেউ কিন্তু বলতে পারে নাই যে এই ওয়েবটা কতদিন চলবে। তো তার মানে কি, এই জায়গাটাতে আপনার কৃষকদেরকে প্রশিক্ষিত করার জন্য, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আইওটি বেসড বা স্যাটেলাইট থেকে ইমেজ নিয়ে যে কখন আপনার ওই এলাকাতে আপনার বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, অতি বৃষ্টিপাত হচ্ছে, সেইগুলো কবে আসতে পারে, সেই ধরনের ডাটা সেন্সরিং করে, এটা যদি আমাদের এইখানে আপনার মনে করেন যে এই ধরনের টেকনোলজি বেসড যদি কোনো আপনার ডাটা সেন্টার বা আপনার এই ধরনের কোনো ডিপার্টমেন্ট যদি ডেভেলপ করতে পারি, তাহলেই শুধুমাত্র আপনার ওই জায়গাতে আপনার এটা এই আপনার যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা অকাল বন্যার যে প্রবলেমটা, এটা রিডিউস করা সম্ভব। আর আরেকটা জিনিস দেখেন, এই অকাল বন্যার ফলে যে ঘটনাটা ঘটে, যেহেতু একটা সিঙ্গেল ক্রপ অর্থাৎ বুরু ফসল, এই সময়ে কিন্তু ফ্লাশ ফ্লাডটা হচ্ছে। তো এই সময়ে আপনার কৃষকদেরকে আপনার বিভিন্ন ধরনের মেকানাইজেশন অর্থাৎ হারভেস্টার যে সমস্ত যন্ত্রপাতি আছে সেইগুলার আপনার ডিএই অথবা এগ্রিকালচারাল যে সমস্ত আপনার ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট আছে তাদেরকে আগায় আসতে হবে। অর্থাৎ তারা যদি আগায় যায় তাহলে ফ্লাশ ফ্লাড হওয়ার পরে পানিটা যতদিন আপনার স্টে করবে, এর মাঝখানেই যত তাদের ফসলগুলো তুলে নিয়ে আসতে পারে দ্রুত। স্যার, আমরা তো কৃষি প্রধান দেশ হয়েও কেন আমাদের সরকার কৃষি বান্ধব নয় এবং কৃষকদেরকে কেন এত অবহেলা করা হয়? দেখেন, একটা কৃষিকাজের জন্য যে সমস্ত ইনপুট দরকার, আপনার প্রথম দরকার ভালো বীজ, তারপরে আপনার দরকার হলো সার, তারপরে দরকার আপনার পানি, তারপরে দরকার বিদ্যুৎ। এই যে কম্পোনেন্টসগুলি আপনি যদি গত 15 বছর বা এর আগে যদি আপনি একটু চিন্তা করেন, দেখেন বাংলাদেশে যতগুলা সার কারখানা ছিল সমস্ত সার কারখানা বন্ধ করে দিয়ে আপনার একটা দেশের উপর আপনার মনে করেন নির্ভরশীল হয়ে গেছে। যার ধরুন আপনার সারের দাম, সারের জন্য কৃষকরা মনে করেন লাইন ধরতেছে, প্রায় সময় কিন্তু বলে যে সারের সংকট পায়। অত সারের সংকট থাকার কথা ছিল না, কারণ বাংলাদেশে যে পরিমাণ সার দরকার তার জন্য 8-10টা আপনার সার কারখানা ছিল, এগুলো সব ক্লোজড। এখন কিন্তু সরকার ইচ্ছে করে বসে রাখছে যে এদেরকে বসে বসে খাওয়ান দিচ্ছে, কারণ হলো না হলে তো আপনার মনে করেন বাইরে থেকে ইম্পোর্ট করলে ধান্দা। এই যে আপনার মনে করেন গত 15 বছরে বাংলাদেশে যে মেগা উন্নয়ন হয়েছে, এটা তো মেগা লুটপাটের জন্য। এরকম সারের ভিতরেও আপনার এটা শুরু হয়ে গেছে। তারপরে দেখেন বীজ, এখন এই বীজের যে টোটাল ব্যাপারটা, এটা ভাই বর্ণ কৃষকরা নিজেদের মতো করে ক্ষেত
আপনার ধরেন একটা করে ওইখান থেকে আপনার বীজ কালেকশন করে পরবর্তীতে আপনার যায়। এখন হয়েছে কি, বাড়ি বাড়ি আপনার ডিলার পাঠিয়ে দিছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার মনে করেন যে নাম নাই, জানা অজানা কোম্পানি আপনার মনে করেন ডিলারের কাছে যায়, আর ডিলাররা কৃষকের কাছে যায়, কৃষকরা ওই ডিলারের কাছে আপনার প্রতারিত হচ্ছে, কারণ ওই ডিলার তাকে খুবই নিম্নমানের আপনার বীজ দিচ্ছে না। তো ভালো বীজ না দিলে তো ভালো উৎপাদন আসবে না, তো এই জায়গায় ধরাচ্ছে। তারপরে আপনার ধরেন আপনার পানি, আপনি দেখেন বিদ্যুৎই তো নাই, কখন আসে কখন যায়, বলে যে 90% বিদ্যুৎ বাংলাদেশের আপনার হয়ে গেছে, আপনার স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আদৌ কি হয়েছে? কোনো বিদ্যুতের কোনো খবরই নাই, কারণ আপনার শনিবার আসলেই মনে হয় বিদ্যুতের আপনার হরতাল লাগছে বাংলাদেশে। তো এইরকম যদি আপনার জমি তো আর আপনার বিদ্যুৎ বুঝবে না, সে পানি চায়, তো পানির তো উৎস নাই। দেখেন বাংলাদেশের যতগুলো আপনার খাল ছিল, জিয়াউর রহমান যে এখানে 1400-1500 খাল সেই 76 থেকে 81 পর্যন্ত আপনার মনে করেন খনন করেছিল, এই খালগুলা কি পুনঃখনন বা এইগুলাকে আবার মেরামত করার কেউ এখানে দৃষ্টি দিছে? দেয় নাই। কারণ কেন? এটা জিয়াউর রহমান করছে, এইটা আমাদের ধরা যাবে না। এই যে আপনি বললেন যে ওই হাওর এবং চর ইনস্টিটিউটের ব্যাপারটা এক্স্যাক্টলি এখানে হচ্ছিল ভাইস ভার্সা হয়ে গেছে। খালগুলা সব মরা খালে আপনার মনে করেন পরিণত হয়েছে, যার জন্য পানির স্রোত নাই, কোনো কিছুই নেই। তাই কৃষকরা পানি পাচ্ছে না, তো কৃষকরা পানি পাচ্ছে না, ভালো বীজ পাচ্ছে না, সার পাচ্ছে না, তারপরে বিদ্যুৎ পাচ্ছে না, তার উৎপাদন দিবে কেমনে? তারপরেও যত কষ্ট করে ফ্যামিলির টোটাল লোকজন কষ্ট করে আপনার উৎপাদনের জন্য যাচ্ছে, ফসল ফলায় নিয়ে আসছে, মনে করেন এক মন ধান উৎপাদনে তার 800 টাকা খরচ যাচ্ছে, বাজারে আপনার 760 টাকা, ন্যায্য মূল্যও তো পাচ্ছে না, 760 টাকা দাম। তাহলে এই যে কষ্ট করলো ভদ্রলোক, এখন বাজারে গিয়ে বিক্রি করে আপনার মনে করেন তাও নেয় না, বলে কি আজকে কিনবো না। তো এই ভদ্রলোক এটা আবার বাসায় নিয়ে আসতেছে কান্দে করে, আবার 2 দিন পরে পার্শ্ববর্তী আর একটা ধরেন বাজারে যাচ্ছে, বাজারে সেম ঘটনা। পরবর্তীতে দেখা গেছে ওই ভাই তুই 750 টাকা করে নিয়ে নে, আমার কষ্ট থেকে বাঁচা। তো এইরকম ভাবে একটা কৃষি বাইচা থাকতে পারে? তো এখন এইরকম ভাবে সরকারকে এগিয়ে আসতে হবে যে আমি আমার কৃষির কোন সেক্টরটা আমার দুর্বল। যেমন দেখেন পেঁয়াজ, আপনার যখন করোনা হলো তখন পেঁয়াজের দাম 300 টাকা 400 টাকা চলে গেল, আর এখন আপনার এই গত 2 মাস আগে খামারিরা আপনার পেঁয়াজ নিয়ে মার্কেটে 8 টাকা 10 টাকা 12 টাকা। তো এই যে পেঁয়াজের যে বাজারটাকে আপনি মনে করেন খামারিরা 380 টাকার পেঁয়াজ আপনাকে 80 টাকায় নিয়ে আসলো বা 50 টাকায় নিয়ে আসলো, তাদেরকে রেসপেক্ট না করে তাদেরকে তো পথে বসাই দিয়েছেন। তো এই কাজে সরকারকে আপনার ডাটা বেজে থাকতে হবে যে আসলে কোন ইনপুটটা এই মুহূর্তে দরকার, কখন দরকার, কতটুকু আপনার ফ্লেক্সিবল রেটে কৃষকের কাছে পৌঁছানো যায়। শুধু এই আপনার যে এগ্রিকালচারাল সেক্টর যারা এইগুলা মনিটরিং করে, এই জায়গাতে কিছু স্মার্ট ছেলে মেয়ে আপনার মনে করেন যে যাদের ভিতরে, যেমন এই যে জাইমা রহমান, হ্যাঁ অনেস্ট, যারা যেমন জাইমা রহমান দেখেন আসছে বাংলাদেশে, আসার পর তার প্রতি একটা ফিল আপনার মনে করেন যে সবারই ক্রিয়েট হয়েছে। তো এইরকম যারা আপনার মনে করেন ফ্রেশ, ডাইনামিক এবং কোনো ধরনের আপনার করবে না, আপনার দুর্নীতি বা আপনার স্বজনপ্রীতি করবে না, ওই ধরনের একটা যদি টিম আপনার 40 জন বা 50 জনের একটা টিম এগ্রিকালচারাল যে উইং আছে এটা যদি করে নেয়, এরা কোনো ধরনের নাই, ঘুম থেকে উঠবে উঠে হঠাৎ করে আপনার রেট দিবে। সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বাজারে ব্যবস্থাপনায় কি ধরনের পরিবর্তন আনা জরুরি? যেমন নওগাঁয় দেখলাম যে 2 থেকে 3 টাকা মানভেদে চালের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি যারা আছে তারা বলতেছে মধ্যস্বত্বভোগীদের জন্য এই ধরনের মানে এই সিন্ডিকেটটার কারণে হচ্ছে হলো এই প্রবলেমগুলো তাদেরকে ফেস করতে হয়, যেটার চাপ পড়ে হচ্ছে হলো আপনার খুচরা বাজারে এবং সাধারণ মানুষের মাঝখানে পড়ে। এই জিনিসটার মধ্যে আপনি কোন জায়গাটাতে আপনি পরিবর্তনটা দেখতে চান? আসলে দেখেন, আমি আপনাকে আমার বাস্তব একটা অভিজ্ঞতা বলি। আমি আমার রিসার্চের জন্য আপনার ব্রয়লারের একটা প্রজেক্ট আমার, এখন দেখা গেলো যে গতকাল আমি ওই রিসার্চেরই কিছু ব্রয়লার আমার যেগুলো স্যাম্পলিং কালেকশন করার পর বাকি যে ব্রয়লারগুলো ছিল সেগুলো বিক্রি করার জন্য আমি প্রসিড করার পরে আমি যখন বাজারে বিক্রি করতে যাই তখন এটার ভ্যালু পাই 131 টাকা পার কিলো। অথচ এর 1 কিলোমিটার দূরে আমার যে রিসার্চ সেন্টার, এর 1 কিলোমিটার দূরে এই ব্রয়লারের দাম হলো প্রায় 160-165 টাকা। তাহলে আপনি আমাকে দেখান, এইখানে যে ভদ্রলোক এই ব্রয়লারটা কিনলো
তাকে যদি আমরা আপনার ডিলার বলি, সে আপনার একটা জায়গায় নিয়ে স্টক করতেছে। এইভাবে তো সে মনে করেন একটা এরিয়া থেকে স্টক করতেছে, স্টক করার পরে ওইখান থেকে সে খুচরা বাজারে বিক্রি করতেছে। তাহলে এখন তার খরচ গেছে কয় টাকা? সে তো কোনো ইনভেস্ট করে নাই। আমার যেখানে আপনার 1 কেজি ব্রয়লার উৎপাদন করার জন্য 155 টাকা খরচ গেল, সেই ব্রয়লার আমি 131 টাকা বিক্রি করছি। আর তারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই ব্রয়লারটা আপনার মনে করেন সরাসরি আপনার ওই বাজারে ওই স্টক করে বাজারে বিক্রি করে দিল 165 টাকা ধরে। এখন এই যে মাঝখানে যে আপনার 35 টাকা লাভ করলো, এই 35 টাকা তো খামারি পাচ্ছে না। তো এই যে না পাওয়ার জন্য যে এই যে মধ্যসূত্রী যারা আছে, এদেরকে আপনার এদের চেইনটাকে যদি আপনি ভাঙতে চান, এইটা আপনি স্ট্রাকচারালি ভাঙতে পারবেন না। দেখেন বাংলাদেশে কি 5ই আগস্টের পরে পুলিশের দুর্নীতি কমছে? আমলাদের দুর্নীতি কমছে? আপনার মনে করেন যারা দুর্নীতিবাজ তাদের কি দুর্নীতির লেভেল কমছে? বরং বাড়ছে। 5 টাকা জায়গায় 10 টাকা, আপনার মনে করেন 5 লাখের জায়গায় 50 লাখ টাকা, এইরকম। সিমিলারলি এই সিন্ডিকেট প্রথা ভাঙে নাই। সিন্ডিকেট প্রথা এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সিন্ডিকেট প্রথা কি আদৌ ভাঙা সম্ভব? হ্যাঁ, সিন্ডিকেট প্রথা যদি আপনি ভাঙতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার কৃষকের বাজারের ব্যবস্থা করতে হবে। কৃষক বাজার যেটাকে বলে, কৃষক বাজার অর্থাৎ ফার্মার্স মার্কেট আপনার ডেভেলপ করতে হবে। অর্থাৎ কৃষক তার উৎপাদিত পণ্য নিয়ে ওই মার্কেটে যাবে, ওইখানে লোকজন আইসা কম দামে আপনার মনে করেন যে এই জিনিসগুলা কিনবে। এইখানে আরেকটা বিষয় আছে, দেখেন আপনার ইন্ডিয়াতে কি করছে, এই আপনার কৃষকদের বাঁচানোর জন্য, সার্ভাইভ করার জন্য তারা যে কাজটা করছে যে আপনার তাদের যে কৃষক বাজারগুলা, এইগুলাকে এমনভাবে আপনার স্ট্রাকচারালি ডেভেলপ করছে যেখানে ট্রেন, বাস এবং লঞ্চ, অর্থাৎ এই যে ট্রেন, বাস এবং লঞ্চ এবং হেঁটে এই সবগুলোর মনে করেন যে একটা কম্বিনেশন করছে। অর্থাৎ কৃষক তার উৎপাদিত পণ্য নিয়ে আইদার লঞ্চে চলে যেতে পারতেছে, অথবা আপনার ট্রেনে চলে যেতে পারতেছে, অথবা আপনার মনে করেন যে ট্রান্সপোর্ট ইউজ করে চলে যেতে পারতেছে, যে ওইখানে বিক্রি করতে পারতেছে। আপনি যদি মনে করেন যে বাসে যান খরচ বেশি, আপনি যদি লঞ্চে যান খরচ কম, আপনি যদি ট্রেনে যান তাহলে আরো খরচ কম। তো কৃষক যদি তার উৎপাদিত পণ্য কম খরচে যদি তার লোকাল ডেস্টিনেশনে যেতে পারে, তাহলে ডেফিনেটলি কনজিউমার কম খরচে পাবে। এখন বাংলাদেশের যে বাজার ব্যবস্থা, এইগুলা কিন্তু এইভাবে গড়ে ওঠে নাই। এখন ওই জায়গাটাতে আপনার মনে করেন যে চিন্তা ভাবনা করতে হবে যে কৃষক বাজার কিভাবে করা যায়, ডেভেলপ করা যায়। আর আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার অনলাইন মার্কেটিং সিস্টেম, যেটাকে আমরা বলি ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখেন করোনার সময় কিন্তু আমাদের সমস্ত দোকানপাট সবকিছু বন্ধ ছিল, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু আপনার অনেক দূর আগায় গিয়েছিল। এই যে কুরবানির সময় দেখেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু খামারিরা তাদের নাদুস নুদুস গরুগুলারে বেশি দামে আপনার মনে করেন যে আপনার কনজিউমার কাছে বিক্রি করতে পারতেছে। তো ঠিক এইভাবে প্রতারণা না করে যদি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে যদি আরও বেশি আপনার মনে করেন যে করা যায়, আপনার মনে করেন বড় করা যায়, ডেস্টিনির মতো না আবার, অথবা আরও যারা আছে ওদের মতো না, যাতে এইটা আপনার মনে করেন এমনভাবে করবে যাতে আপনার মনে করেন যে কনজিউমার এবং ফার্মার একটা ইন্টিগ্রেটেড লিঙ্কেজ ডেভেলপ হয়। আপনি মাত্র পোলট্রি ফ্রোজেন ফুডের একটা সম্ভাবনার কথা বলেছেন, এবং আমাদের দেশে এই খাতের ভবিষ্যৎটা কি? দেখেন বাংলাদেশে আপনার জনপ্রতি আপনার একজন সুস্থ সবল মানুষের জন্য প্রতিদিন আপনার প্রায় 140 গ্রাম আপনার মাংস খাওয়া দরকার। এখন এই যে 140 গ্রাম মাংস, আমরা আসলে আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলে তাতে দেখা গেছে আমরা 20 গ্রামের বেশি মাংস খাইতে পারি না ডেইলি। একজন মানুষ 18 কোটি মানুষের মধ্যে আমরা যদি একজন মানুষকে টান দেই, তাহলে সে দিনে মাত্র 20 গ্রাম মাংস খায়, অথচ তাকে 140 গ্রাম মাংস খেতে হবে। আর বাংলাদেশের যে স্ট্যাটিস্টিক্স বলে, গত 15 বছরের স্ট্যাটিস্টিক্স পুরাটাই আজাইরা একটা স্ট্যাটিস্টিক্স, কোনো আপনার মিল নাই। ঠিক আছে, প্রোডাকশনের সাথে কনজিউমারের যে ডিমান্ড এবং সাপ্লাই, এইগুলোর কোনো কিছু মিল নেই। তাহলে এইরকম একটা আপনার মনে করেন সিচুয়েশনে যদি আমি আমার প্রোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিন ঘাটতি যদি আমরা মনে করেন যে মিট আপ করতে চাই, ডেফিনেটলি এই ওয়েট মার্কেটিং সিস্টেম থেকে, অর্থাৎ আমরা বাজার থেকে যেভাবে একটা মুরগি ধরি, পছন্দ করি, তারপরে স্লটার করে বাসায় এনে রান্না করে খাই, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এইটা থেকে বেরিয়ে আসতে গেলেই আপনাকে এই ফ্রোজেন ইন্ডাস্ট্রির দিকে যেতে হবে। আর ফ্রোজেন ইন্ডাস্ট্রি যত বেশি আপনার মনে করেন ডেভেলপ করবে, তত আপনার প্রাইস, আপনার বার্ডেন
আপনার কমে যাবে এবং খামারিরা তত লোকসান কমবে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, মানে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো এখনো মানে ফ্রোজেন চিকেন বা ফ্রোজেন ফুড গ্রহণে কি এখনো তারা মানসিকভাবে প্রস্তুত কিনা? কারণ যখন একটা ফ্রোজেন চিকেন বা ফ্রোজেন মিট বল থেকে শুরু করে সসেজ থেকে যে কোনো কিছুই নিয়ে আসলে তারা মানে নাক সিটকানো একটা ভাব থাকে যে না হয়তো বা এটা প্রপারলি হলো প্রসেস করা হয়নি। তো মানে মধ্যবিত্ত পরিবারগুলো কি এখনো মানসিকভাবে প্রস্তুত কিনা আপনি দেখেন একটা জিনিস বলি, শুনেন, দেখেন আগে কিন্তু বাংলাদেশে এত মানে কর্মসংস্থানের এখন বাংলাদেশের কর্মসংস্থানের প্রায় 50% মহিলা এবং তাদের ছেলে মেয়েরা সকালবেলা যে আপনার স্কুলে যাচ্ছে এর প্রায় 40% না খেয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিচ্ছু খায় না, একটা একটা এক ফোঁটা পানিও খায় না। এখন এই যে একটা প্রজন্ম আপনার না খেয়ে স্কুলে পাঠাচ্ছেন, পাঠানোর পরে এই যে আবার মানে না খেয়ে বাসায় চলে আসতেছে, তার মেজাজ, তার যে রুচিবোধ সব কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো এখন তাকে যদি আপনি একটা ফ্রোজেন আইটেম, ভালো একটা মিট আইটেম আপনি যদি তাকে সকালবেলা তার টিফিন বক্সে অথবা খাওয়ায়া তাকে যদি স্কুলে দিতে পারেন, তাহলে এর ব্রেইন কিন্তু আপনার বা আইকিউ লেভেল কিন্তু অনেক আপনার বেড়ে যাবে। যার দরুন দেখা গেছে কি আপনি দেখেন শহর উপশহর বা আপনার ইয়াগুলাতে আপনার যে সমস্ত জায়গাগুলোতে প্রচুর মানুষ গ্যাদারিং করে ওই জায়গাগুলোতে কিন্তু আপনার মনে করেন এখন এই ফ্রোজেন যে প্রোডাক্ট সসেস, নাগেট, বার্গার, তারপরে পেটিস অথবা আপনার মনে করেন যে মিট বল অথবা ছোট ছোট আপনার মনে করেন যে কি বলবো ললিপপের মতো আপনার অনেক আইটেম পাওয়া যাচ্ছে। কারণ তারা দেখতেছে যে বাচ্চাকে না খাওয়াইয়া পাঠানোর চেয়ে আমরা যদি আপনার একটা ললিপপও খাওয়াই দিই তাহলে বাচ্চাটার পেট ভরবে এবং মাথাটা ফুল নারিশড থাকবে। কাজেই আপনি যে জিনিসটা বলতেছেন এটা তো এক কাস্টমেটিটের ব্যাপার, অর্থাৎ বিহেভিয়ারের সাথে সম্পর্ক। আপনি যদি এটাকে অভ্যস্ত করে নেন ডেফিনেটলি তারা আপনার এটাকে আপনার অ্যাকসেপ্ট করবে এবং হচ্ছেও তাই। যান্ত্রিকীকরণের এই যুগে গ্রামের সাধারণ মানুষের কর্মসংস্থান কি কৃষিতে বাড়ছে নাকি কমছে সেটি জানাবেন, এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে মেধাবী তরুণরা কি কৃষিকে এখনো পেশা হিসেবে নিতে কি দ্বিধাবোধ করছে কিনা সেটি জানাবেন। দেখেন যান্ত্রিকীকরণ আপনার পৃথিবীতে এটা অনেক আগে আসছে, বাংলাদেশে মাত্র শুরু হলো, বছর দশেক হলো যান্ত্রিকীকরণ শুরু হয়েছে। এর ফলে কিন্তু আপনার শ্রম বা কৃষিতে যে আপনার আপনার সময়ের যে বিষয়টা এটা কিন্তু বাড়েও নাই কমেও নাই, বরং এইগুলাকে আপনার ধরেন চাষের জন্য যেহেতু লেবার পাওয়া যাচ্ছে না যার ধরুন তারা আপনার ধরেন টিলেজ অপারেশনের জন্য আপনার ট্রাক্টর ইউজ করতেছে। তারপরে কিন্তু সিডলিং যেটা আপনার বপন করে এটা কিন্তু ঠিকই আপনার মানে হিউম্যানরা করতেছে, কিন্তু এগুলো অ্যাক্সেসটাও কিন্তু খুব কম। কাজেই অ্যাক্সেস যদি আপনি বাড়াতে পারেন তাহলে হয়তো বা এখানে আপনার কর্মসংস্থানের পরিমাণ কমে যেতে পারে, কিন্তু কর্মসংস্থান বাড়েও নাই কমেও নাই, ঠিকই আছে। শুধুমাত্র কিছু কিছু কাজ আপনার মনে করেন তারা করায় নিচ্ছে কৃষকরা, এবং ওই সময়টা অন্যান্য আপনার মনে করেন যে ইনকামে তারা সময়টা ব্যয় করতেছে। কৃষিতে যেমন ছিল তেমনই আছে আসলে তাদের আপনার কর্মঘণ্টা। মেধাবী তরুণদের যে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার যে বিষয়টা সেটিও জানাবেন। উদ্যোক্তা নির্ভর আপনার মানে আপনার তরুণ প্রজন্ম চাচ্ছে, তো কৃষিতে কিন্তু আপনার ডাইভার্সিফাইড উদ্যোক্তা তৈরি করা সম্ভব। ডাইভার্সিফাইড আপনি যদি ধরেন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চান, এগ্রিকালচারাল প্রোডাক্টস, বাই প্রোডাক্টস। আপনাকে একটা ছোট্ট একটা জিনিস বলি, দেখেন এই যে বাংলাদেশের যে লেদার শিল্প, চামড়ার যে শিল্পটা এটা কিন্তু একদম ধ্বংসের কোঠায়। এই যে আপনি যদি 96-97 সালে আপনার যে এক বড়ি স্বর্ণের দাম ছিল ধরেন 5,500 টাকা, আর একটা গরুর চামড়ার দাম ছিল আপনার মনে করেন প্রায় 5,000 থেকে 5,500, এইটা কেন আপনার আজকে প্রায় 30 বছর পরে এই চামড়ার দাম এখন 180 টাকা বা 200 টাকা, আর আপনার স্বর্ণের দাম 2,20,000 টাকা হয়? তো এই জায়গাটাতে আপনার মনে করেন প্রচুর কাজ করার সুযোগ আছে। দেখেন একটা লেদার, একটা গরুর একটা চামড়া থেকে 50 জোড়া জুতা তৈরি করা যায়। আমার পায়ে যে জুতাটা এটার একটা দাম আছে, তো 50 জোড়া যদি জুতা তৈরি করেন আর এটা যদি 2,000 টাকা করেও ধরেন তাহলে আপনার প্রায় আপনার মনে করেন যে 1 লাখ টাকা আসতেছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, এই চামড়া থেকে কিন্তু জিলেটিন তৈরি করা যায়। এই জিলেটিন তৈরি যদি করার কোনো উদ্যোক্তা আসে তাহলে কিন্তু তার প্রচুর ইনকাম। এই যে আমরা প্রতিদিন যে পরিমাণ ব্রয়লারের নাড়ি বুড়ি এইটা শ্যাং ট্যাং লেগ মাথা ফেলে দিচ্ছি চামড়া, এইগুলোও যদি আমরা প্রসেস করে যদি আপনার মনে করেন পোলট্রি অয়েল তৈরি করি তাহলে বাংলাদেশে গার্মেন্টসের পরে আরেকটা নতুন শিল্প হতে পারে পোলট্রি অয়েল। কারণ
এই যে আপনাদের লাক্সারিক্স যে কসমেটিক্স আইটেমসগুলি, এইগুলো সবগুলার আপনার কুটিন হলো আপনার শূকরের চর্বি ইউজ করে, কিন্তু আমরা যারা মুসলিম তারা কিন্তু শূকরের চর্বি ইউজ করি না। তাদের দরকার হলো আপনার অয়েল, সেটা পোলট্রি একটা অয়েল হইতে পারে, কারণ এই জায়গাটাতে উদ্যোক্তা তৈরি করার যথেষ্ট সুযোগ আছে, লেদার ইন্ডাস্ট্রিতে আপনার যথেষ্ট সুযোগ আছে। তারপরে আপনার এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ধরেন গুড ফার্মিং করে অথবা আপনার ক্যাটেল ফ্যাটেনিং করে কিন্তু প্রচুর উদ্যোক্তা বেরিয়ে আসা যায়। শুধুমাত্র দরকার সরকারের সদিচ্ছা এবং লজিস্টিক সাপোর্ট, আর হলো তাদের এই টাকাগুলা, বিনিয়োগকৃত টাকাটা যেন এনক্যাশ করতে পারে, সেই ধরনের আপনার প্রযুক্তি তাদেরকে দেওয়া। আগামী 10 বছরে বাংলাদেশের কৃষিতে আপনি কোন বড় পরিবর্তনটি দেখতে চান? দেখেন, বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যাটা সেগুলো দেখেন, হঠাৎ করে বন্যা আসতেছে, হঠাৎ করে আপনার মনে করেন যে খরা আসতেছে, তারপরে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। অর্থাৎ এই যে জলবায়ুর যে পরিবর্তনটা, যে ক্লাইমেটের যে চেঞ্জ হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের সাথে সহনশীল আপনাকে বিভিন্ন জাত, আপনার সেটা ক্রপস বলেন, ফিশ বলেন অথবা লাইভস্টক বলেন, হ্যাঁ, জাত তৈরি করবে, ওই জাত নির্ভর আপনার চলে আসবে। বাংলাদেশে কিন্তু স্যালাইনিটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ পানিতে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই লবণাক্ত সহনশীল আপনার মনে করেন যে টেকসই আপনার জাত লাগবে। তারপরে আপনার মনে করেন আমরা কিন্তু এখন টোটালি কেমিক্যাল ফার্টিলাইজার নির্ভর একটা দেশ। এইটার থেকে চলে যেতে হবে আমাদেরকে, আপনার মনে করেন অর্গানিক, যেটা অর্গানিক যেটা আমরা বলতেছি কম্পোস্টিং। জনাব তারেক রহমান সাহেব কিন্তু বলছেন যে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাকে আমাদের ইয়াতে নিয়ে আসতে হবে, আপনার মনে করেন চিন্তা ভাবনা নিয়ে আসতে। এই ওয়েস্টটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করি তাহলে আমরা এইখান থেকে বায়ো ফার্টিলাইজার পাবো, যে ফার্টিলাইজারটা ইউজ করে আমরা রিনিউয়েবল এনার্জি, যেটাকে আমরা বলি যে আপনার এই যে আপনার এখন ব্যাটারি চলে গেছিল, এটা যদি আপনার ধরেন এইখানে আপনার যদি ধরেন ইয়া থাকতো, কি বলে, একটা এনার্জি প্রডিউসিং সোর্স থাকতো, তাহলে কিন্তু এইটা এই এগ্রিকালচার থেকে আসার সম্ভাবনা আছে। কাজে এই জিনিসগুলি আপনার চলে আসবে, বায়োটেকনোলজি আসবে বিভিন্ন ধরনের। এই যে বিভিন্ন ধরনের ডিজিজ হয়, এই ডিজিজ প্রতিরোধের জন্য দেখবেন বিভিন্ন ধরনের ছোট ছোট টুলস চলে আসছে। তারপরে আপনি দেখবেন যে এখন এই যে আপনার এই হাদি মারা গেল, খালেদা জিয়া মারা গেল, তাদের যে কি পরিমাণ আপনার লোকজন আসছে, এটা ড্রোন দিয়ে কিন্তু আপনার সেন্সরিং করে বলা যাচ্ছে যে 35 লাখ, 8 লাখ, 10 লাখ লোক হয়েছে। ঠিক তেমনিভাবে এই যে জায়গাটুকুতে কৃষির ফসল হচ্ছে, ওই জায়গায় কি ধরনের আপনার প্রবলেম হচ্ছে, এটা ড্রোন দিয়ে কিন্তু আপনার মানে চলে আসবে। ড্রোন প্রযুক্তি যদিও অলরেডি চলে আসছে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা দেখেন, আমরা এখন পর্যন্ত যে প্রযুক্তি ইউজ করতেছি সেটা হলো আমার বাপদাদা 14 গোষ্ঠীর প্রযুক্তি। অর্থাৎ আগের প্রজন্ম কি করছে, ওই প্রজন্মই আমি ধারাবাহিকতা মেনটেন করছি। এখন আপনার চলে আসতেছে আপনার প্রিসিশন ফার্মিং। প্রিসিশন ফার্মিং মানে হলো যে এই যে এই গড়ে আপনি মনে করেন 1000 ব্রয়লার রাখলেন, এইখানে কোনো লোকেরই দরকার নেই, সব অটোমেটিক। আপনি বাসায় বসে আপনার যে ওয়েব ক্যাম আছে অথবা আপনার যে সিসি ক্যামেরা আছে, বসে বসে দেখবেন যে মুরগিগুলো ঠিকমতো খাচ্ছে কিনা, ঠিকমতো পানি খাচ্ছে কিনা, কোনোটা বসে ঝিমাচ্ছে কিনা, তারা ঠিকমতো আপনার মনে করেন যে কোনো প্রবলেম করছে। এই যে প্রিসিশন ফার্মিংটা, এইটা আগামী 10 বছরের মধ্যে চলে আসবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এই ওভারঅল এগ্রিকালচারাল যে ট্রান্সফরমেশনটা, এটা এরকম থাকবে না, এইটা অনেকটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে চলে যাবে। তখন কৃষকের ব্যাপারে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে, তাদেরকে আর নতুন করে কোন কর্মসংস্থানে সেট করা যায়। ডক্টর মোহাম্মদ হাবুল কালাম আজাদ, আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।